দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। দুপুর 12টার দিকে এই সাক্ষাৎ হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আজই সিএসির জাতির উদ্দেশ্যে দেয়া একটি ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। ভাষণটিতে ভোটের তফসিল অন্তর্ভুক্ত থাকবে, যা পরবর্তীতে সম্প্রচার করা হবে। জানা গেছে, তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জুলাই মাসের গণভ্যুত্থানে দলটির পতন ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের নিবন্ধনও স্থগিত রাখা হয়েছে। ফলে নৌকা প্রতীকটি ব্যালট পেপারে থাকছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে পারেন। তারা হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই গুঞ্জনের মাঝেই উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বেলা 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন। সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের 2 দিন পর অর্থাৎ 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা। দীর্ঘ 1 যুগের বেশি সময় পরও থমকে আছে বিশ্বজিৎ হত্যা মামলার বিচারিক পথ, যাকে 2012 সালের 9 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মামলার রায় কার্যকর না হওয়ায় হতাশ তার পরিবার। 2012 সালের 9 ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ক্যামেরার সামনে ঘটে যাওয়া এ নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করে। বর্বরতার শিকার হন দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাস। রাজনৈতিক প্রতিপক্ষ সন্দেহে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তাকে হত্যা করে। ঘটনার নৃশংসতা দেশ বিদেশে আলোচিত হলেও দীর্ঘ 1 দশকের বেশি সময় পরও থমকে আছে বিচারিক পথ। দ্রুত বিচার আইনে মাত্র 1 বছরের মাথায় নিম্ন আদালত রায় ঘোষণা করে। অভিযুক্ত 21 জনের মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এরপর আসে আপিল ও ডেথ রেফারেন্স। দীর্ঘ শুনানির পর 2017 সালে হাইকোর্ট রায় দেয়। এতে নিম্ন আদালতের 8 জনের মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং 2 জনকে খালাস দেওয়া হয়। কিন্তু এ রায়ও বাস্তবায়ন হয়নি। এতে হতাশ বিশ্বজিতের পরিবার। 13 বছর চলতে আছে আর আমার বিচার তো পাইলাম না। আমরা সরকারের দলে তো আবেদন করলাম, বিচার হত্যাকারীর বিচার পাই আমরা। যাব বিচারের রায় ছিল প্রথম কোর্টে ফাঁসি, যাবজ্জীবন, এই আবার আপিল করিয়া খালাস পেয়ে গেছে। আমি থাকতে থাকতে যদি বিচারটা পাই তাহলে আমি মরেও শান্তি পাবো। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা এক আসামি এখনও পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সাজাপ্রাপ্ত মাত্র 2 জন আছে কারাগারে। লাইফ যাদের হয়েছে তারা এই পর্যন্ত জামিনের জন্য প্রেয়ার করতে পারেনি, আর ডেথ যাদের আছে তারা তো এখানে তো জামিনের কোনো স্কোপ নাই। আমি মনে করি যে এটা যত শীঘ্র সম্ভব এই বিষয়টা আমাদের অ্যাপারেট ডিভিশনের আপনার 2টা কোর্ট এখন ফাংশনিং, এই 2 কোর্টের যে কোনো কোর্টে অথবা ফুল কোর্টে এটা শুনানিতে আসা উচিত। বিচারের দীর্ঘসূত্রিতা এটা জনমনে একটা বিরূপ ধারণা সৃষ্টি করে যে আর কবে বিচার পাবো। যে সেটা থেকে বেরিয়ে আসার জন্য অন্তত বা এই মামলায়ও ক্ষতিগ্রস্ত যারা সেই পরিবার যেন তারা পূর্ণাঙ্গ একটা রায় দেখে যেতে পারে। তিনি জানান, চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতি ও বেঞ্চের সংখ্যা বাড়ানো প্রয়োজন। বিশ্বজিতের পরিবার আজও বুক বেঁধে আছে সেদিনের প্রত্যাশায়, যেদিন এই মামলার চূড়ান্ত রায় কার্যকর হবে আর নিশ্চিত হবে ন্যায় বিচার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বিজয়ের মাসের খবর। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি দিন 10 ডিসেম্বর। ঢাকায়
রাও ফরমান আলীর নেতৃত্বে এবং পরিকল্পনায় পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়। এদিন শান্তিনগরের চামেলিবাগের ভাড়া বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে আলবদর বাহিনীর সহযোগিতায় ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। একই দিন দেশের বেশিরভাগ জেলা শত্রুমুক্ত হয়ে যায়। চলে কারফিউ আর ব্ল্যাকআউট। বোমা রকেট ছুড়ে বিধ্বস্ত করে দেওয়া হয় ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর। ভৈরব বাজারের ঘাঁটি থেকে সেনারা সোজা ঢাকার দিকে এগিয়ে আসে। সম্মিলিত বাহিনীর আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী মেঘনার তীরে তাদের অগ্রগতি রোধ করতে পারেনি। বাইরে থেকে পাকিস্তানি হানাদাররা যেন ঢাকায় ঢুকতে না পারে সেজন্য নদী পথে তাদের যতগুলো স্টিমার গানবোট এগোনোর চেষ্টা করে। মিত্রবাহিনীর বিমান হামলায় সেসবের সলিল সমাধি হয়। ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা নিজ জেলাকে মুক্ত করে। একই দিনে পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে মাদারীপুর, ভোলা ও নড়াইলকে শত্রুমুক্ত করা হয়। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে স্থির রয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। অবস্থান করছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.9 ডিগ্রি। এছাড়া কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এই অঞ্চলে সন্ধ্যার পর থেকেই গভীর রাত পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। পঞ্চগড়ের হাটবাজারে এখন শীতকালীন সবজির ছড়াছড়ি। মৌসুমের শুরুতে বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় দারুণ খুশি স্থানীয় চাষিরা। পর্যাপ্ত সরবরাহ থাকায় ভোক্তারা কিছুটা কম দামে পাচ্ছেন শাকসবজি। শীতকালীন নানা জাতের সবজিতে সয়লাভ পঞ্চগড়ের হাটবাজার। এর মধ্যে অন্যতম ফুলকপি, পাতাকপি, শিম, লাউ, মূলা, গাজর, টমেটো। গ্রামাঞ্চলের বাজারে 30 থেকে 60 টাকা কেজিতে মিলছে অধিকাংশ সবজি। মৌসুমের শুরুতে এসব সবজির চাহিদা ও দাম বেশি থাকায় বেশ লাভবান হচ্ছেন চাষিরা। 2 বিঘা জমি আমার, চাষাবাদ করে আগাম মনেগঞ্জে মূলা করি, ঢেঁড়স করি, আবার এই যে ধুন্দুল করছি। এই পর্যন্ত আমার বেগুন আগাম জাতে বেগুন করে আমার 60 থেকে 65 হাজার খরচ হয়েছে। বিক্রি করছি ভালো দামে। এই যে এটা লাল শাক আবাদ করছি, লাল শাকে হলো আপনাদের 3000 টাকা খরচ হয়েছে, মোটামুটি 10,000 টাকার মতো বিক্রি হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার শাকসবজির ফলন বেশ ভালো। ধানের আবাদ হচ্ছে না, কারণ এখানে ডাঙ্গা এলাকা, দুই পাশে নদী থাকার কারণে আমাদের এখানে সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী জায়গা এটা। ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার বন্ধে চাষিদের জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যারা উচ্চমূল্য সবজি আবাদ করছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা যাতে জৈবিক উপায়ে শাকসবজি উৎপাদন করতে পারে আমরা সেক্ষেত্রে তাদের পরামর্শ দিচ্ছি। পঞ্চগড় কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 5,815 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে অবৈধভাবে অন্তত 200 ইসরায়েলি জোরপূর্বক ঢুকে পড়েছে। এতে করে আল আকসা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, স্থানীয় সময় মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তারা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র এই মসজিদ প্রাঙ্গণকে ভাগ করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু নভেম্বরেই অন্তত 4,266 ইসরায়েলি এবং প্রায় 15,000 বিদেশি পর্যটক আল আকসা এলাকায় প্রবেশ করেন। ইউরোপীয় নেতাদের দুর্বল বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেনের প্রতি তার প্রশাসন সমর্থন কমাতে পারে বলেও সতর্ক করেন। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প জানান, ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ করতে বা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে
মস্কোর কাছে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইউরোপীয় নেতারা লন্ডনে একত্র হয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টায় তাদের যৌথ অবস্থান নিয়ে আলোচনা করেছেন। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের কাছে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, আজ সন্ধ্যা অথবা কাল তফসিল ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ। উপদেষ্টারা পদে থেকে নির্বাচন করতে পারবেন না, ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এছাড়া রয়েছে তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ আন্দোলন না করার আহ্বান। বেআইনিভাবে সমাবেশে অংশ নিলে ব্যবস্থা, এমনটি জানিয়েছেন প্রেস উইং। এপাশে নারীদের সামনে রেখে গড়ে উঠুক নতুন বাংলাদেশ, বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা অনুষ্ঠানে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে, খালেদা জিয়ার অবস্থার অবনতি না হলে নেওয়া হবে লন্ডনে। আরেকটি শিরোনাম, শিক্ষা প্রশাসনে স্থবিরতার শীর্ষ অনেক পদ শূন্য। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম, যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের, সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে এই শিরোনামটি। এছাড়া রয়েছে, এক নিবন্ধনেই দিতে হবে আয়কর ভ্যাট, চালু হচ্ছে ইউনিক নম্বর। কমিশনের কার্যক্রম নেই 13 মাস, বিশ্ব মানবাধিকার দিবস আজ। এছাড়া রয়েছে ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স গঠনের প্রস্তাব, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দর্শক, সমকালের শিরোনামে রয়েছে, সংসদ গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। এছাড়া রয়েছে, আসিফ পদত্যাগ করবেন, মাহফুজ অনিশ্চিত। সমকালে আরও রয়েছে, ইতালি থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। শরিকদের সঙ্গে বিএনপির আসন বন্টন শিগগিরই। এপাশে রয়েছে, বেগম রোকেয়াকে মুরতাদ কাফের আখ্যা রাবি শিক্ষকের। এপাশে আরেকটি শিরোনাম, পূর্বাঞ্চল ট্রেনের ভাড়া বাড়ছে। দর্শক, এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি, ভোটের ট্রেনের বাঁশি বাজছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত, এমনটি জানিয়েছেন তারেক রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ। 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্কুল পর্যায়ে একাধিক ভাষা বাধ্যতামূলক করা হবে। কালের কণ্ঠে আরও রয়েছে, 300 জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি। এপাশে বিজয়ের মাস নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। পরাজয়ের আগে পরিকল্পিত বুদ্ধিজীবী অপহরণ ও নিধনযোগ্য। 71-এর এই দিনে অর্থাৎ 10 ডিসেম্বর কি হয়েছিল তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে কালের কণ্ঠের এই পাশে। আরেকটি শিরোনাম, 100 বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারেনি, রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছেন। এরপর দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে, নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। এছাড়া শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল, কোন স্তরের বেসরকারি স্কুল ও কলেজে কতজন জনবল হবে এবং নিয়োগের শর্তসহ নানা বিষয় রয়েছে 61 পৃষ্ঠার নীতিমালায়। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এটি প্রধান শিরোনাম করা হয়েছে। এছাড়া রয়েছে, আসন ছাড় নিয়ে বিএনপির ওপর ক্ষুব্ধ শরিকেরা। আরেকটি শিরোনাম, দুর্নীতিবাজদের কোটি টাকায় সীমান্ত পার করেছে রাজনীতিকেরা। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।